বেরোচ্ছে, সংখ্যালঘুদের উপর রেকর্ড হামলা, ইউনুস জামানায় হিন্দুদের ওপর 2200 বার হামলা। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালো বিদেশ মন্ত্রক, 2023-এ হামলার সংখ্যা ছিল 302, 2022 সালে হামলার সংখ্যা ছিল 47। পাকিস্তানের থেকেও বেশি হামলা বাংলাদেশে। মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য দিয়ে দাবি দিল্লি। দিল্লি ঢাকা তথ্যে আকাশ পাতাল ফারাক, 2200 আক্রান্ত হিন্দুরা। লিখিত ভাবে জানালো বিদেশ মন্ত্রক, বাংলাদেশে 88 বার আক্রান্ত হিন্দুরা। হামলার ঘটনার বাংলাদেশে ধৃত 70। অবাক দাবি ইউনুসের প্রেস সচিবের। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে, 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। লোকসভায় লিখিত জবাবে রেকর্ড হামলার দাবি বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের তো মুখোশ খুলে গেল, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ? বাংলাদেশের এই যে সরকার, যে তদারকি সরকার এখন চলছে, এই তদারকি সরকার বিভিন্ন বিষয়ে যে ডেটাগুলো দিচ্ছে, সারা বিশ্বের কাছে তুলে ধরছে, সেই ডেটাগুলো অনেক ক্ষেত্রেই বাস্তবের সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকছে না। বাস্তবিকভাবে সংখ্যালঘুরা তারা আওয়ামী লীগের সমর্থক বলে তাদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু বলে তাদের উপর আক্রমণ হচ্ছে না। এবং তারা এই ডেটাগুলো তুলে ধরছে কেন, বা নিজেদেরকে সবকিছু ভালোবাসে এটা তুলে ধরছে কেন? তার কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশ যদি বিদেশি ঋণ না পায়, তাহলে বাংলাদেশ কিন্তু অদূর ভবিষ্যতে চলবে না। কাজে নিজেদের আন্তর্জাতিক অবস্থানটাকে ভালো করে রাখা এবং এইভাবে আন্তর্জাতিক সাহায্য সহায়তা এগুলো পাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করা, এগুলোই কিন্তু ডেটাগুলো দেখানোর উদ্দেশ্য। ঠান্ডা ঘরে সার্কের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, সার্ক নিয়ে উদ্বেগ ভারতের বিদেশ মন্ত্রকের। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইউনুসের, শত্রুর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে উদ্বিগ্ন ভারত। जहाँ तक रीजनल कनेक्टिविटी की बात है, हम लोग का भरपूर कोशिश रहता है कि रीजनल कोऑपरेशन को हम लोग मजबूत करें। जो हम लोगों ने प्रोग्राम्स या जो प्लेटफॉर्म्स हैं उसके तहत हम लोग आगे बढ़ना चाहते हैं। सार्क भी एक प्लेटफॉर्म है, कई एक सालों से सार्क ठंडा पड़ा हुआ है, और किस कारण से ठंडा पड़ा हुआ है इससे आप भली भांति अवगत है। কলকাতা দখল থেকে পরমাণু বোমা, বাংলাদেশ থেকে একের পর এক ফাঁকা হুমকি, লাগাতার ফাঁকা হুমকিতে আপত্তি ভারতের। ঢাকাকে সতর্ক করল বিদেশ মন্ত্রক। The statement made by a Bangladeshi senior leader, we have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. কখনো কলকাতা দখলের হুমকি, কখনো আবার পরমাণু হামলা। ঢাকা থেকে ফাঁকা হুমকি চলছে। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, আপনারও বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে
এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। আর বিরোধী আওয়ামী লীগের পর এবার একে একে বেসুরো হতে শুরু করেছে শরিকরাও। ভোটের রোডম্যাপ অযথাই টেনে হিচড়ে বাড়াচ্ছে তদারকি সরকার, দাবি খালেদা শিবিরের। আরো ডিটেল মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, অর্থাৎ ঘরের মধ্যে সাঁড়াশি চাপে ইউনূস সরকার। একেবারেই চলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনূস সরকার তাদের কাছে একদিকে যেমন বিএনপি এবং এরপরে জামাতের তরফ থেকেও কিন্তু চাপ বাড়ানো হয়েছে। জামাতের প্রধান তিনি স্পষ্টতই বলেছেন যে নির্বাচন করা হবে, সেটা তদারকি সরকার জানিয়েছে, কিন্তু তার একটি নির্দিষ্ট করে দিন ঘোষণা করতে হবে। ফলে সেই দিক থেকে যাতে নির্বাচন দ্রুত করানো যায় সেই নিয়ে বিএনপির চাপ তো ছিলই, তার পাশাপাশি এবার জামাতের তরফ থেকেও পাল্টা চাপ দেওয়া শুরু হলো। ফলে একেবারে সাঁড়াশি চাপের মুখে এই মুহূর্তে ইউনূস সরকার। সোনিয়া, বেশ, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। আমরা বলবো ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি। জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে সাহায্য নিয়ে ক্ষোভ। নিহতদের পরিবারকে উপযুক্ত সাহায্য করা হচ্ছে না বলে সোচ্চার জুলাই আন্দোলনের গণ অধিকার পরিষদের সভাপতি। দাবি না মানতে পারলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। নতুন করে হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের সভাপতির। মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না, জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না। এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। বাংলাদেশে থামছেই না ফাঁকা বুলি। কট্টরপন্থীদের মুখে ভারত বিদ্বেষের বিষ, আঙুল তুললে কেটে ফেলার হুমকি পর্যন্ত। দিল্লিকে সরাসরি হুঁশিয়ারি বিএনপি নেতার। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব। তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়ে।